সঙ্গীন প্রণয়াসক্তি পর্ব ৩ লেখনীতে সুরাইয়া রাফা গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হওয়ার দরুন টুপটাপ বৃষ্টির কণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়িয়ে গিয়ে নিঃশব্দে পিচঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়েছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেইনার কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে পুরো যুগ পার করে দেওয়ার মতো স্বস্তির দুচোখ ভরে যায়। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমে কারোই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই। বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁকে ফোকরে উচ্ছ্বসিত জনতার ভিড় যেন উপচে পড়েছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে। নির্বিঘ্নে সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসে বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম বা কোনো প্রতিযোগিতায় দেখার জন্য জামায়াত হয়েছে। শুধু যে এইটুকানি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মতো সরু আঁকাবাঁকা রাস্তাটা যতদূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়নী শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তার দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই হুট করে একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাসিত দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এই রকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনে মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল, তখন আবার দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল ও দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা ৩ বার একইভাবে রাইড শেষে ৪ বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর ৭টি বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে কেটিএম 390 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে, ওইটাই জেকে রাইড করছে। কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত এত চেয়ার আপেও কোনোরূপ হেলদোল নেই তার। খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকাররা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উরুর ওপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টালম্যান লাগছে না মোটেই। বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই এসে থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালি চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতে অন্য হাতে পড়ে থাকা অ্যাপল ওয়াচটার এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওইদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরে সেদিকে একবার চাইলো। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতে জেকে বলে, ওয়েট আ মিনিট। তারপর কাউকে কল করতে কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোট পরিহিত একজন নামতেই জেকে লোকটার উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় হাসান। গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটা বিরক্তিতে ভুরু কুচকায়। আর ইউ কিডিং মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম?
অ্যান্ড রিস্ক ইওর লাইফ। লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তীর্যক হাসল, কাঁধ দুটো সামান্য ওপরে তুলে ভাবলেশীন মুখে বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং অলসো ডেঞ্জারাস, অ্যান্ড আই লাভ ডেঞ্জারাস অ্যালট। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরের কম্পন ধরিয়ে দেওয়ার মতো ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিশাল আকৃতির রোদ চশমাটা পরে সাই সাই করে নিজের কেটিএম 390 বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় বেঁকে মুহূর্তে হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনো সেই দিকেই স্থির। কর্তৃপক্ষ লোকটার বিরক্ত হলো, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছামতো পেটাবে, নয়তো রাইডিং এর মাঝপথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে। আর না হলে প্রাইজ গিভিং এ এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্স ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে। নয়তো এমন আতপাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার কারো কথা দু পয়সার সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। সাস এ সাইকোপ্যাথ। বিড়বিড়িয়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজেই নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপারেন্স, গুড লুকিং, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে থাকা কথাটা বলল এক বিদেশিনী। সায়নীর পাশে মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটা মুগ্ধতা দেখে একটু চেয়ে জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। সায়নী মাসি তাড়ানোর মতো করে বলল, আই নো দ্যাট, বাট। সায়নীর কথাটা শেষ করতে হলো না। তার আগে বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলল, ও, হি ইজ ওয়াসিফ জায়ান কীর্তিক। হি ইজ এ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নী মুচকি হাসে। তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভুরু কুঁচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারে অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারা সবকিছুতে বিদেশিদের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো ছেলের, কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকারী সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখের প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সায়নী মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম। ইয়াহ, লুক লাইক এ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, ক্যাথলিন ক্রিস্টিয়ান। ইউর? আই এম সায়নী মুখার্জি। ও, আর ইউ ফরেনার? ইয়াহ, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কুশল বিনিময় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিন জেকে মোটামুটি পার্সোনালি চেনে। আর জেকে আসলে ব্রিটিশ ফ্রিটিশ কিছুই নয়, বরং আমেরিকান সিটিজেনধারী আদ্যপ্রান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নীর কৌতূহলী মনে। টানা দুদিন হতে চলল মামিরা বিদেয়ী হয়েছে। অনু জানতো অনু বাড়িতে ফিরলে ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জ্বালানো কথা অনু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরার বেডে শুয়ে রেখে তার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতিমাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের ওপরে বলে দেওয়াই মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো। কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণ তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো। শরীরের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমে কাচের জিনিসগুলো এক একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে অরু নিজের কান্নাকাটির লাগাম টেনে বাহিরে বেরিয়ে এলো। দেখল তার ভদ্র, শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নয়। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কীর্তিকুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝনাত করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষ বন্দি করে নেয় নিজেকেও।
অরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য। তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগেই সাপটে দরজায় খিল আটকে দেয় অনু। অরু জানে তার আপা আজ আর রুম থেকে বের হবে না। অরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না। তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় অরু। সে রাতে দুই বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ সবকিছু বানিয়ে অরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এইবার অনু দরজা খুলল। পরনের সুতি চুড়িদার, হাতে টোট ব্যাগ, লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়েই বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটুম্বুর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়েই অরু একের পর এক বলতে লাগলো, টেবিলের নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেইলও পাঠিয়ে দিয়েছি। চল একসাথে খাবো। কথা শেষ করে অরু সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে বুকে জড়িয়ে নেয় অনু। আপা রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা, তুমি কেন বদলে গেলে বলো তো? কাল তো রাগ দেখে আমি তো নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট চেপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস কর আমি একটুও বদলাইনি। স্বজনরূপী কালসাপগুলোকে বের করার জন্য একটু বেশি বেশি করেছি। নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। উত্তরে অরু বলে, তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি। চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। অরু আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতে দুদিন আগের ভাবনায় ইতি টানে অরু। সকালের ঘুম থেকে উঠে ইমেল পাঠাতে গিয়ে সেই দিনের কথাগুলো ভাবছিল। তারপর সেই দিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনে মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করে হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছে যে সেও মাকে দেখতে যাবে। তাই খুব সকালে উঠে ইমেইলের কাজ ছেড়ে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল নিতে গেল, দেখলো নীলিমার অনেকগুলো মিসড কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছু হবে। কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথা ধরে এলো অরুর। কিন্তু ও এত ভাবতে চায় না। তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যে নীলিমা কল তুলল। কি হয়েছে নীলিমা? এতগুলো কল দিলি, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতে সন্ন্যাসী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস, কোনটা বল আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা। আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ। সন্ন্যাসী টন্যাসী এইসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আহ, আস্তে বল, কানে লাগছে তো। আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুইও সাইলেন্ট মোডে চলে যা। আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কি হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে। এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ অরু। আর আমি আর তিথি মেইন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়। নয়তো এ জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। টোল পড়া মন ভুলানো হাসিতে মতোয়ারা হবে না হৃদয়টা। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাস চাই তো মরে যাবে। হৃদয়টা হাড় হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুর। এবার আর অজান্তে নয়, জেনে বুঝে ফুপিয়ে কেঁদে উঠল ও। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানে। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়ে যেতেও পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কূর্ণকহরে পৌঁছাতেই ওরও আর কান্নাকাটি করে সময় নষ্ট করল না। টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না ওরও। শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায়, দিনের পর দিন নিজের মন গহীনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশীর মন বলছে, তাকে মনের গহীনে সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা।
অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পাই হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে ওরু। কিরে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? ওরও জবাব দেয় না। এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসের ঘেরা কৃত্রিক কুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কিনা কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে। আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরূহ বই কি আর কিছুই নয়। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়। সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটা হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে। খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে সেই দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূর্ত। আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূর দেশে পাড়ি জমাচ্ছে, সেই দুঃখে বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য অরুর যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞানশূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ তে যাব, আপনার জন্য হলেও যাব। এই জায়ান্ট কৃতিক চৌধুরী না নিলেও যাব। হয়েছে অরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানে অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছুড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাই চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলে, ওই বদমাইশ লোকটা আমার ভাই না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই, মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান্ট কৃতিকের অ্যাপ্রুভালের জন্য সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দু চোখ। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন ৮ বছর বয়স, তখন মায়ের সাথে কীর্তিকুঞ্জের প্রথম পা রাখা হয় আমরা দুবোন। তখন ওনার বয়স কতই বা হবে, ২০ বছর। উনি আমার থেকে প্রায় ১২ বছরের বড়। আমার মা জায়ান কৃতিকের বাবা, মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে, কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? ওরও এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলে, না নেই। তবে উনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা অরু, উনি দেশে আসেন না? আই মিন বাড়িটা তো উনার। অরু না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত ৮ বছর ধরে আসেনি। বছর তিনেক আগে যখন উনার বাবা মারা গেলেন, তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেনি। বাইরে থেকে দাফন কাফনের কাজ ছেড়ে সেই দিনের ফ্লাইটেই চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টালো, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসে না। যতই হোক, তোরা হলে ওনার সৎ মায়ের আগের পক্ষ। ওর ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে অরু। সেই সাথে অকস্মাৎ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলম্বন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাকেও কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? ওরও আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গিলে, আপা কল করেছে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রাবী হয়ে বলে, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস, পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই। ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে অরু। সদর দরজা পার হতে অনুর হাতে শক্ত চপাটাঘাতে আবারও বিস্ময়ে বিমূর্ত হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ালো নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? হা করে কি দেখছো? ভিডিও কিন্তু শেষ শোনা। তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।